দেখুন, সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে প্রত্যেক মাসে আমি ভিডিও করে থাকি। এবার সেই ভিডিওতে দেখবেন যে ধরুন জুলাই 2025-এ যে 25খানা গাড়ি টপ 25-এর লিস্টে ছিল, আগস্ট মাসে কিন্তু তার মধ্যে 2-3টে গাড়ি আউট হয়ে যায়। আবার তার জায়গায় অন্য 2-3টে গাড়ি আসে। আবার যদি আবার সেপ্টেম্বর মাসে যান, তখন দেখবেন আগস্ট মাসে 25টার মধ্যে 2-3টে গাড়ি আবার টপ 25-এর লিস্ট থেকে আউট হয়ে গেছে, সেপ্টেম্বর মাসে 2-3টে গাড়ি ঢুকে গেছে। তো আপনি যদি একটু মাইনিউটলি দেখেন, বা আমি বলবো যে একটু যদি ওপরও দেখেন, তাহলে দেখবেন যে 18 থেকে 20খানা গাড়ি সবসময় টপ 25-এর লিস্টে থাকেই। আর 5-6খানা গাড়ি হয়তো টপ 25-এর লিস্ট থেকে আসে যায়, নতুন গাড়ি এসে যায়, এরকমও হয়। তো আমি যদি আজকের ভিডিওটা 18 থেকে 20খানা যে গাড়িগুলো আছে, যেগুলো মোটামুটিভাবে টপ 25-এর লিস্টে থাকে, সেটা সম্পর্কে আলোচনা করি এবং আপনাকে বলি যে এগুলোরই রিসেল ভ্যালু ভালো, তাহলে হয়তো আমি একটা বিশাল ভুল করে ফেলবো। তাই আজকের ভিডিওতে এমন কয়েকটা গাড়ি সম্পর্কে আলোচনা করব। ইনফ্যাক্ট গাড়ি সম্পর্কে আলোচনা করলেও ভুল হবে, গাড়ির পার্টিকুলার ভেরিয়েন্ট সম্পর্কে আলোচনা করব, যে ভেরিয়েন্টগুলো যদি আপনি কেনেন, তাহলে আপনি ডাউন দ্য লাইন 10 বছর 12 বছরও যদি গাড়ি চালান, তাহলে যখন বিক্রি করতে যাবেন তখনও আপনি যাতে রিসেল ভ্যালুটা পান। তো আজকের ভিডিওতে সেটাই থাকবে। এবার ভিডিওটা যতই এগোতে থাকবে, ততই আমি একটা জিনিস এস্টাবলিশ করতে থাকবো যে কোন টাইপের ভেরিয়েন্টটা কেন বেশি নেওয়া উচিত, আর কোন একটা দুটো ভেরিয়েন্ট, ট্রান্সমিশন হোক কিংবা ইঞ্জিন অপশান হোক, কেন আপনার নেওয়া উচিত না, সেগুলো সম্পর্কেও আলোচনা হতে থাকবে। তো ইভেনচুয়ালি এই জিনিসগুলো আস্তে আস্তে আনর্যাপ হতে থাকবে ভিডিওর মধ্যে দিয়ে। তো প্রথমেই চলে যাব 1 নম্বরে। 1 নম্বর মানে কিন্তু আমার সিলেকশনের বেসিসে 1 নম্বর নয়, এটা জাস্ট আর কি আমি একটা সিরিয়ালি লিখেছি, সিরিয়ালি, নট ইন টার্মস অফ মাই প্রেফারেন্স। জাস্ট 5খানা গাড়ি সম্পর্কে আলোচনা করব। প্রথমেই হচ্ছে মারুতি সুজুকি ডিজায়ার। এবার এতে 1.2 লিটারের 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন আছে, যেটা ম্যাক্সিমাম 80 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে, 111.7 নিউটন মিটারের মতো টর্ক জেনারেট করে থাকে। এবার এই গাড়ির ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, এই গাড়ির সিএনজি আছে, এই গাড়ির এএমটি আছে। এবার ম্যানুয়াল ট্রান্সমিশন আপনি যদি কিনে থাকেন, আমি বলবো না যে খুব ভুল করেছেন, ঠিক আছে, ম্যানুয়াল ট্রান্সমিশন চালাতেই পারেন। আপনি যদি সিএনজি কিনে থাকেন, আপনি যদি রাফ ইউজ করেন, মানে ছেঁচে কুটে যেটাকে বলে, যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার জন্য সিএনজি ইজ দ্য বেস্ট অপশান। কিন্তু সিএনজি লং টার্মের জন্য ঠিক নয়। যদি এখন আপনি ভাবেন যে এটা আমার পার্সোনাল গাড়ি, আপনি ছেঁচে কুটে চালিয়ে নিই 10 বছর, তারপর আমি বেচে দেবো, তাহলে সিএনজি ঠিক আছে। কিন্তু সিএনজির যে লং টার্ম ইঞ্জিন রিলায়েবিলিটি, সেটা কিন্তু অনেক সময় আপনার ডাউটফুল পজিশানে আপনাকে ফেলে দিতে পারে। মানে ইঞ্জিন রিলায়েবিলিটি কিন্তু এএমটি বা এমটি যে পেট্রোল গাড়িগুলো আছে, ইনফ্যাক্ট ডিজেল যে গাড়িগুলো আছে, সেটার মতো নয়। সেই জন্য আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি সবসময় এএমটির দিকে যাবেন। যদি আপনাকে ডিজায়ার গাড়ি নিতে হয়, তাহলে এএমটির দিকে যান। এর ক্লেমড মাইলেজ হচ্ছে 25.71 কিলোমিটার পার লিটারের মতো। আপনি গাড়ি চালাবেন, অ্যাভারেজ আপনি মোটামুটি 17-18 মতো পেয়েই যাবেন রাস্তায়, মানে ওভারঅল বলছি। হাইওয়েতে বেশি পাবেন, সিটিতে কম পাবেন। আর মারুতি সুজুকি ডিজায়ারের একটা প্লাস পয়েন্টও আছে, একটা হচ্ছে পিস অফ মাইন্ড, আরেকটা হচ্ছে মেনটেনেন্স কস্ট, রিলায়েবিলিটি। মেনটেনেন্স কস্টটা হচ্ছে লো একদম। এছাড়া আপনি দেখবেন যে ফ্লিট ওনার যারা আছেন, তারা ম্যানুয়াল ট্রান্সমিশন উইথ সিএনজি ব্যবহার করছেন। তো ম্যানুয়াল ট্রান্সমিশন উইথ সিএনজিতেও যে ইঞ্জিন অপশানটা আছে, এএমটিতেও তো সেই ইঞ্জিন অপশানটা আছে। সুতরাং এখানেও একটা রিলায়েবিলিটি কাজ করে, একটা ট্রাস্ট ওয়ার্দিনেস কাজ করে। আর যেহেতু ডিজায়ার গাড়িটা প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে, তাই ডেফিনেটলি এর স্পেয়ার পার্টটাও মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাই আমি আপনাকে সাজেস্ট করব যে ডিজায়ার যদি নিতেই হয়, তাহলে তার এএমটিটা নেবেন। এবার এএমটি কেন নেবেন, সেটা ইভেনচুয়ালি আপনি আসতে থাকবো। সেকেন্ড অপশানে হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা। হুন্ডাই ক্রেটাতে অনেক রকম অপশান পেয়ে যাচ্ছেন, পেট্রোল পেয়ে যাচ্ছেন, ডিজেল পেয়ে যাচ্ছেন, টার্বো পেট্রোল পেয়ে যাচ্ছেন, ইভি পেয়ে যাচ্ছেন। এবার পেট্রোলের মধ্যে দুটো ভাগ আছে, ম্যানুয়াল ট্রান্সমিশন আর সিভিটি আছে, যেটা ম্যাক্সিমাম 113 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে। ডিজেলে ম্যানুয়াল ট্রান্সমিশন আছে আর টর্ক কনভার্টার আছে, যেটা ম্যাক্সিমাম 114 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে থাকে। 1.5 লিটারের যে টার্বো পেট্রোল ইঞ্জিনটা আছে, আমি কিন্তু এখনও এন লাইনে আসিনি, 1.5 লিটারের টার্বো পেট্রোল যে ইঞ্জিনটা আছে, সেটা ম্যাক্সিমাম 158 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে থাকে। এটা হচ্ছে 1.5 লিটারের টার্বো জিডিআই ইঞ্জিন। আর এন লাইনে যে 1.5 লিটারের টার্বো এমপিআই ইঞ্জিনটা আছে, সেটা কিন্তু ম্যাক্সিমাম 158 মতোই পাওয়ার জেনারেট করে থাকে। এবার আপনি বলবেন যে তাহলে ইনলাইন আর 1.5 লিটারের টার্বো যেটা ক্রেটাতে পাওয়া যাচ্ছে, তার দুটোর মধ্যে পার্থক্য কী? ইঞ্জিনে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট আপনি 158 বিএইচপি মতোই পেয়ে থাকবেন, কিন্তু যদি আপনি
টর্কের কথা বলেন তাহলে ইনলাইনে আপনি বেশি টর্ক পাবেন, 253 নিউটন মিটার 1500 থেকে 3500 আরপিএম এর মধ্যে পাবেন। আর 143.8 নিউটন মিটারের মতো টর্ক পাবেন 4500 আরপিএম এ, যেটা হচ্ছে 1.5 লিটারের জিডিআই ইঞ্জিন। ওটা অবশ্য শুধু ক্রেটাটায় আছে। এই গাড়িতে অ্যাডাস লেভেল 2ও আছে, কিন্তু সেটা এসএক্স টেক যে এডিশনটা আছে সেটা থেকে পেয়ে যাবেন। কিন্তু এবার কোন গাড়িটা আপনার নেওয়া উচিত, কোন ভেরিয়েন্টটা আপনার নেওয়া উচিত, সেটা যদি আমায় জিজ্ঞেস করেন তাহলে ভ্যালু ফর মানি কিংবা যার রিসেল ভ্যালু বেশি সেটা হচ্ছে ডিজেল অটোমেটিক গাড়িটা, যেটা টর্ক কনভার্টারে আসছে। এবার এই টর্ক কনভার্টারের দাম শুরু হয়ে যাচ্ছে 17,94,000 টাকা থেকে। ইএক্স অপশনাল যে ভেরিয়েন্টটা আছে সেটা থেকেই কিন্তু এই ডিজেল অটোমেটিক টর্ক কনভার্টার ভার্সানটা চলে আসবে। এবার আপনি যদি লং টার্মের যদি ইউজ করতে চান কিংবা আপনি যদি রিসেল ভ্যালুও ভালো পেতে চান তাহলে আপনার এই ডিজেল অটোমেটিক টর্ক কনভার্টারের দিকেই যাওয়া উচিত। এছাড়া আপনি যদি লং টার্মের জন্য রাখতে চান, যদি মনে করেন যে আমার কাছে পাওয়ার ইজ নট ইম্পর্টেন্ট, টর্ক ইজ নট ইম্পর্টেন্ট, আমি জাস্ট গাড়িটাকে রাখতে চাই ক্রেটা হিসেবে, যেহেতু এই গাড়িটা অনেক ট্রায়েড টেস্টেড অ্যান্ড প্রোভেন ইঞ্জিন, সেই ক্ষেত্রে আপনি 1.5 লিটারের যে পেট্রোল গাড়িটা আছে সেটা নিয়ে নিতে পারেন, যেটা 113 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে থাকে। আর আপনি যদি একটু এনথুজিয়াস্ট হন তাহলে আপনি ক্রেটার ইনলাইনে যেতে পারেন, আর যদি একটু কম এনথুজিয়াস্ট হন তাহলে 1.5 লিটারের যে টার্বো পেট্রোল ইঞ্জিনটা আছে সেটাই যেতে পারেন। তবে আপনি যদি রিসেল ভ্যালু পেতে চান তাহলে ডেফিনেটলি আপনার ডিজেল অটোমেটিকেই যাওয়া উচিত। এবার 3 নম্বরে চলে আসি, মারুতি সুজুকির ওয়াগনার গাড়ি। এই গাড়ির সেল কেন বেশি হয় জানেন? কারণ এর 1 লিটার যে সিএনজিটা আছে সেটা বিশাল হিট, সেটা মার্কেটে প্রচুর চলে কারণ এটা খুব ফুয়েল এফিসিয়েন্ট। তো সেই জন্যে 1 লিটার পেট্রোল উইথ সিএনজি গাড়িটা প্রচুর পরিমাণে বিক্রি হয়, রাগেড ইউজ হয়, মানে ফ্লিট ওনার্সদের দ্বারা কিংবা ট্যাক্সি ওনারদের দ্বারা, উবেরদের দ্বারা এই গাড়িটা প্রচুর পরিমাণে ইউজ হয় কারণ এটা ফুয়েল এফিসিয়েন্ট বলে। কিন্তু আপনাকে যদি গাড়িটা কিনতে হয়, এই গাড়িটা ওয়াগনার গাড়িটা, তাহলে আই উড সাজেস্ট ইউ টু গো ফর এএমটি। এবার এএমটির মধ্যেও দু রকম আছে, একটা হচ্ছে 1 লিটারের এএমটি আর একটা হচ্ছে 1.2 লিটারের এএমটি। এবার এটার মধ্যে কোনটা নেবেন, 1 লিটারের এএমটি না 1.2 লিটারের এএমটি? আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ইউ শুড গো ফর 1.2 লিটারের এএমটি। 1 লিটারের এএমটিতে যাবেন না, কারণ এএমটি এমনিতেই একটু রুখে রুখে চলে, কারণ একটু জার্কিং হতে থাকে। এটা পুরোপুরি মানসিক ব্যাপার, কিন্তু সেটা একটু বলার চেষ্টা করি। 1 লিটার যেহেতু এএমটিটা একটু জার্কিং দিয়ে দিয়ে অ্যাক্সিলারেট করে, সুতরাং ইম্প্রোভাইজেশনের অসুবিধাটা আপনার বেশি হবে, কারণ কোনো ধরুন কুইক ওভারটেক করার দরকার আছে। এবার এএমটিতে কুইক ওভারটেক করতে গেলে আপনাকে অনেক আগে থেকে প্ল্যান করতে হয়। এরকম নয় ম্যানুয়াল ট্রান্সমিশনের মতো যে গিয়ারটাকে আপনি লোয়ার ডাউন করে হঠাৎ করে স্পিড তুলে বেরিয়ে গেলেন, সেরকম হয় না। ট্রিপটনিক মোডে হবে অবশ্য, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো 1.2 লিটারের এএমটিতে যান, তাহলে আপনি পুরো টেনশন ফ্রিভাবে যে কোনো ওভারটেক করে নিতে পারবেন রাদার দ্যান 1 লিটার এএমটি। আর আপনার যে কোনো ক্ষেত্রে টেনশনটা কম হবে যে 1 লিটার এএমটি ঠিক করে পারবো তো ওভারটেক করতে, কোথাও ধাক্কা মেরে যাবে না তো, ঠিক করে ওভারটেক করে ঢুকে যেতে পারবো তো, লাইনে চলে আসতে পারবো তো। তো এই যে ফিয়ার অফ ওভারটেকিং, তো সেটা 1.2 লিটারের এএমটি ইঞ্জিন থাকলে সেই ফিয়ারটা কেটে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ মানসিক ব্যাপার, কিন্তু মানসিক ব্যাপারটাকেও আপনাকে কনসিডার করতে হবে। সবসময় আমাকে ফুয়েল এফিসিয়েন্ট হতে হবে, এটাই যদি ভাবেন, এরকম করতে গিয়ে শরীর খারাপ হয়ে যাবে। তার থেকে শরীর ভালো রাখুন, একটু তেল খরচা হোক, কিন্তু আপনি যেন শান্তিপূর্ণভাবে গাড়িটা চালাতে পারেন। তো আমি আপনাকে এএমটিটাই 1.2 লিটারের এএমটিটাকেই সাজেস্ট করব। এছাড়া আপনি ওয়াগনারের যে কোনো ভার্সান কিনতে পারেন, এরকম নয় যে কোনোটা কিনতে পারবেন না, কারণ এর প্লাস পয়েন্টই হচ্ছে ওয়াগনারের, সেটা হচ্ছে লো মেনটেনেন্স কস্ট, প্লাস হচ্ছে রিলায়েবিলিটি, ইজি অ্যাভেলেবিলিটি অফ স্পেয়ার পার্ট, আর একটু টল বয় ডিজাইন তো হয়, সেই জন্য উঠতে নামতে সুবিধে তো হয়। 4 নম্বরে চলে আসছে টাটা নেক্সন। সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে টাটা নেক্সনের 5 স্টার রেটিং। গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্ট বলুন, ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট বলুন, সব জায়গায় এটা 5 স্টার পেয়ে রেখেছে। এতে 6টা এয়ারব্যাগ আছে, অনেক রকম সেফটি অপশানসও আছে। এবার এই গাড়িতেও অনেকগুলো ইঞ্জিন অপশান আছে, পেট্রোল ইঞ্জিন আছে, ইনফ্যাক্ট টার্বো পেট্রোল ইঞ্জিন আছে, যেটা 118 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে থাকে। এছাড়া ইলেকট্রিক ভেহিকেলস মানে ইভিতেও আসছে, পেট্রোল উইথ সিএনজি আসছে, ডিজেল আসছে, ডিজেলে অটোমেটিক আছে, ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, পেট্রোলে অটোমেটিক আছে, ম্যানুয়াল ট্রান্সমিশন আছে। তো সেই জন্যে এই গাড়ি প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে। মানে এই গাড়িটা একটা অন্যরকম লেভেল তৈরি করে দিয়েছে সাব 4 মিটার এসইউভি সেগমেন্টে। ইনফ্যাক্ট গত 2 মাস ধরে টাটা নেক্সন কিন্তু 1 নম্বর পজিশনটাই ধরে রেখেছে। তো সেই জন্যে টাটা নেক্সন যদি আপনি নিতে চান তাহলে গো ফর পেট্রোল,
পেট্রোলের ম্যানুয়াল ট্রান্সমিশনের যে ভেরিয়েন্টটা সেটা সবথেকে বেশি বিক্রি হয়ে থাকে। এছাড়া টাটা নেক্সনের যে এএমটি ভার্সানটা আছে সেটাও বিক্রি হয়ে থাকে, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যে টাটা নেক্সনের যে এএমটিটা সেটাই নেওয়ার জন্যে। 8-10 বছর আপনি ডাউন দ্য লাইন চালান না, 70-80 হাজার 1 লাখ 1.5 লাখ চালিয়ে নিন, তারপরে আপনি বিচুন, তাহলেও কিন্তু এই টাটা নেক্সনের পেট্রোল উইথ যে এএমটি গাড়িটা আছে সেটাই কিন্তু ভালোই রিসেল ভ্যালু পেয়ে থাকবেন। এছাড়া টাটার সম্পর্কে কিন্তু মানুষের পারসেপশান আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। টপ 25-এর লিস্ট যদি দেখেন তাহলে ইন জেনারেল টাটা নেক্সন তো টপ 25-এর লিস্টে থাকি, টাটা পাঞ্চও থাকে, মাঝে মাঝে টাটা টিয়াগো এসে যায়। লাস্ট মান্থে টাটা টিয়াগো ছিল না, কিন্তু তার আগে যতগুলো মাস গেছে টাটা টিয়াগো কিন্তু ওই 20 থেকে 25 নম্বর পজিশনের মধ্যে থাকেই। এবার মোটামুটি 3টে গাড়ি টপ 25-এর লিস্টে থাকে। এবার টাটা সিয়েরা এসে যাচ্ছে। আই এম মোটামুটি শিওর যে টাটা সিয়েরা গাড়ি টপ 25-এর লিস্টেও চলে আসবে। 10 থেকে 15 হাজারের মতো সেল, ইভেন মোর দ্যান দ্যাট সেল টাটা সিয়েরা করে বেরিয়ে যাবে। সুতরাং 4টে গাড়ি যদি টপ 25-এর লিস্টে চলে আসে টাটার, সেক্ষেত্রে টাটা একটা অন্যরকম বেঞ্চমার্ক তৈরি করবে। আর সার্ভিসিংয়ের ক্ষেত্রে আস্তে আস্তে উন্নতি করছে বলে শোনা যাচ্ছে। সমস্ত জায়গা থেকেই ফিডব্যাক আসছে যে টাটার সার্ভিসিংটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, সুতরাং টাটা নেক্সনও যদি আপনি নেন এবং এএমটি যদি নেন তাহলেও সেটার রিসেল ভ্যালু ভালো পাবেন। এবার 5 নম্বর পজিশনে চলে আসি, টাটার পাঞ্চ। এতে 1.2 লিটারের 3 সিলিন্ডার ইঞ্জিন আছে, যেটা 87 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে থাকে। এতে সিএনজিও আসছে। সিএনজির ক্ষেত্রে এটা যখন সিএনজিতে চলে তখন 72 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে থাকে। টাটা পাঞ্চের এএমটিও আছে, পেট্রোল এএমটিতে আছে। টাটা পাঞ্চের ইভি আছে, টাটা পাঞ্চ পেট্রোল উইথ সিএনজিও আছে, যেটা বললাম আপনাকে। টাটা পাঞ্চেরও একটা স্ট্রং পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটাও 5 স্টার সেফটি রেটিং পেয়ে রয়েছে। আর টাটা পাঞ্চের যে কেবিন স্পেস সেটাও যথেষ্ট প্র্যাকটিক্যাল। টাটা পাঞ্চের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি। টাটা পাঞ্চে বসলে সামনেটা অনেকটা ভালো দেখা যায়। সুতরাং বিগিনার্সদের ক্ষেত্রেও টাটা পাঞ্চই হচ্ছে ঠিকঠাক গাড়ি, যেটা লোকে কনসিডার করতে পারে কেনার সময়। এবার টাটা পাঞ্চ যখন কিনবেন তখন আপনি ম্যানুয়াল ট্রান্সমিশনও নিতে পারেন, এমটি উইথ সিএনজিও নিতে পারেন, টাটা পাঞ্চের ইভি নিতে পারেন, বেসড অন আপনার চার্জিং পয়েন্ট আশেপাশে আছে কিনা এবং আপনার যে রাস্তা যাওয়ার পথে চার্জিং স্টেশন সেরকম কিছু পাচ্ছেন কিনা, সেগুলোকে সব কিছুকে কনসিডার করে আপনি টাটা পাঞ্চের ইভিও নিতে পারেন। এছাড়া টাটা পাঞ্চের এএমটি গাড়িও আছে। তো 2024 সাল যদি দেখেন তাহলে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছিল সেই বছরের টাটা পাঞ্চ। 2,02,031টা গাড়ি বিক্রি হয়েছিল পুরো ভারতবর্ষে। টাটা পাঞ্চ 1 নম্বর পজিশনে ছিল। সুতরাং এই গাড়িটা কেমন সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, কিন্তু কোন ভেরিয়েন্টটা আপনার কেনা উচিত সেটা নিয়ে অবশ্যই একটা আপনার মনে একটা প্রশ্ন থেকে যায়। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু বাই টাটা পাঞ্চ, আর যদি আপনি রিসেল ভ্যালু সবচেয়ে ভালো পেতে চান, সবকটারই রিসেল ভ্যালু ভালো পাবেন, কিন্তু সবচেয়ে ভালো রিসেল ভ্যালু যদি পেতে চান 8-10 বছর চালানোর পরে, তাহলে আপনি টাটা পাঞ্চের যে এএমটিটা আছে সেটার দিকে যান। টাটা পাঞ্চের এএমটি গাড়িও কিন্তু 87 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে থাকে। আর এই গাড়িও কিন্তু ট্রায়েড, টেস্টেড অ্যান্ড প্রোভেন ইঞ্জিন। রিসেল ভ্যালুটা অবশ্যই বেটার পাবেন যদি আপনি টাটা পাঞ্চের এএমটি কেনেন। এবার কথা হচ্ছে যে দুটো গাড়িকে আমি কনসিডার করছি না। একটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসকে লং টার্মের জন্য, 10 বছর পরে আপনি রিসেল ভ্যালু কী পাবেন না পাবেন সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। কারণ এই যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা যদি 10 বছর চালানোর পরে চেঞ্জ করার দরকার হয় তাহলে একটা হিউজ খরচার একটা ইনভলভমেন্ট চলে আসবে। যদিও 8-10 বছর পরে হয়তো ব্যাটারির দামও কমে যাবে, কিন্তু সেই সময় অ্যাডভান্সমেন্টও অনেক বেশি হয়ে যাবে। ইলেকট্রিক ভেহিকেলসটা হচ্ছে এমন একটা জায়গা যেটা চেঞ্জ ওভারের সময় চেঞ্জ হচ্ছে, অনবরত চেঞ্জ হচ্ছে। কখনো পাওয়ার বাড়িয়ে দিচ্ছে, কখনো টর্ক বাড়িয়ে দিচ্ছে। আপনি দেখুন না, নতুন নতুন যে ইভি গাড়িগুলো আসছে, ইনফ্যাক্ট BMW, মার্সিডিজের যে ইভি গাড়িগুলো, সেগুলোরও কিন্তু পাওয়ার টর্ক অনেক বাড়িয়ে দিচ্ছে। 3 সেকেন্ডে 100 কিলোমিটার, 4 সেকেন্ডে 100 কিলোমিটার, এই রকম টাইপের ইলেকট্রিক ভেহিকেল তৈরি হচ্ছে যেটার ব্যাটারি পাওয়ার হিউজ। সুতরাং একটা অ্যাডভান্সমেন্টের পজিশানে একটা একটা এমন পজিশানের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে ইভি দিনের পর দিন উন্নত হতে থাকছে। তো 10 বছর বাদে গিয়ে যদি আপনি ইভি গাড়ি বেচতে যান তখন হয়তো ইভি গাড়িটা ব্যাকডেটেড হয়ে যেতে পারে, নট হয়ে যাবেই এটা। আর সিএনজির ক্ষেত্রে এটুকু বলতে পারি যে সিএনজি আপনি যদি খুব বেশি রোগড়ে চালাতে চান, আপনি ধরুন ব্যবসার কাছে ইউজ করছেন কিংবা আপনার ডেলি চলাটাই অনেক বেশি, তাহলে ইউ শুড গো ফর সিএনজি কার। 8-10 বছর বাদে যখন আপনি গাড়িটা বেচতে যাবেন সেরকম দাম পাবেন না। এএমটির ক্ষেত্রে আমি এই জন্যেই সাজেস্ট করব, ম্যানুয়াল ট্রান্সমিশনও সাজেস্ট করছি না, এএমটির জন্য এই জন্যেই সাজেস্ট করব, কারণ
10 বছর বাদে যখন আপনি গাড়ি রাস্তায় চালাবেন না, দেখবেন যে রাস্তার ট্রাফিক অনেক বেড়ে গেছে, গাড়ি অনেক বেশি ভিড় হয়ে গেছে রাস্তায়। তখন আপনাকে অনবরত ক্লাচ, অ্যাক্সিলারেটর, ব্রেক, গিয়ার চেঞ্জ এই সমস্ত জিনিসগুলো ফ্রিকোয়েন্টলি করতে হবে যদি আপনি ম্যানুয়াল ট্রান্সমিশন ইউজ করেন। কিন্তু যদি আপনি এএমটি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পায়ের কাজ বলুন আর হাতের কাজ বলুন দুটোই অনেক কমে যাবে। আপনি অনেক শান্তিপূর্ণভাবে এএমটি গাড়ি রাস্তার মধ্যে চালাতে পারবেন। ইনফ্যাক্ট এএমটি গাড়ি তখন আইডিয়াল হয়ে যাবে রাস্তা চালাবার জন্যে। আর যেহেতু এই গাড়িটা আদর্শ হয়ে যাবে রাস্তায় চালাবার জন্যে, তাই সেকেন্ড হ্যান্ড মার্কেটেও কিন্তু এর ডিমান্ড জেনারেট হয়ে যাবে। এবার ডিমান্ড যেহেতু জেনারেট হবে তখন লোকজন সেকেন্ড হ্যান্ড মার্কেটে এএমটি গাড়ি খুঁজবে। আর সেই জন্যেই এই গাড়িগুলো যেগুলো আমি সাজেস্ট করলাম সেই গাড়িগুলোর রিসেল ভ্যালু বেটার পাবেন, কারণ এই গাড়িগুলো টপ 25-এর লিস্টে তো থাকেই। এদের প্রচুর ভেরিয়েন্ট আছে, এদের স্পেয়ার পার্টস ইজিলি অ্যাভেলেবেল, বিশেষ করে মারুতি ক্ষেত্রে স্পেয়ার পার্টস ইজিলি অ্যাভেলেবেল। টাটার যে সার্ভিস সেন্টার সেটা উন্নতি হচ্ছে, ক্রেটা নিজে থেকেই একটা ব্র্যান্ড। তো সেই জন্য আমি সাজেস্ট করব যে এই 5টা গাড়িকেই আপনি কনসিডার করবেন যদি আপনি রিসেল ভ্যালু বেটার পেতে চান। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইবার আছেন, যারা মেম্বারশিপ নিয়েছেন, তারা অবশ্যই প্রশ্ন করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আপনাদের যদি অন্য কোনো গাড়ি মনে হয় যেটা রিসেল ভ্যালু বেটার পাবে, তো সেটা নিয়েও আমি আলোচনা করে দেবো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন,